দীপক যদি ধর্মতলা হয় তাহলে হরিণ কোথায়? হরিণ কাকে কি বলবেন? আগরতলা? কেওড়া? না 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 না, একটা যুবক ছেলেকে কেওড়াতলায় আগরতলা কেওড়াতলা না না, শ্মশানে পাঠাতে রাজি নয়। এই হিরণও আমার বন্ধু, আমরা দেখা হয় বিধানসভায়, আমাদের সহকর্মী ফিরোজা বিবি ম্যাডাম ছিলেন, স্যারের সঙ্গে দেখা হয় ডক্টর সৌমেন মহাপাত্র। কেওড়াতলা না, দেখা আগরতলা, ঠিক আছে? তাহলে আগরতলা ধর্মতলার পার্থক্য আছে তো? একজন সুপারস্টার, একজন হচ্ছে ব্যর্থ ব্যর্থ চলচ্চিত্র শিল্পী, তাই তো? তাহলে তাকে সেইভাবে ট্রিট করবেন। এবং দেবকে যে দেখা যায় না, কিন্তু অদৃশ্যভাবে কাজ করে চলেছেন। ঘাটাল এবং তার বিধানসভা যে পার্লামেন্ট এরিয়া আছে তার উন্নয়নের জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখেছেন ঘাটাল রোড কত সুন্দর হয়েছে, গ্রামে গ্রামে কত রাস্তা হচ্ছে দেখেছেন, মাস্টার প্ল্যান দেখেছেন। তিনি কিন্তু কলকাঠি নাড়ছেন, উপরে বসে পার্লামেন্টে বসে এটা কলকাঠি নাড়ছেন এবং প্রত্যেকটা জায়গায় উন্নয়ন হচ্ছে। আমাদের আগে বলতাম বিধানচন্দ্র রায় হচ্ছে পশ্চিম বাংলার রূপকার, আর আধুনিক বাংলার রূপকার কে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। আধুনিক বাংলার রূপকার কেন বলছি? আমি এমন একটা পরিবার খুঁজে বার করুন যেখানে অন্তত 2 থেকে 3টে বা 4টে তার যে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় তারা আসছেন না। কাউকে আছেন? কেউ বলতে পারবেন? নিশ্চয়ই আছে। প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যিনি পৌঁছে গেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কি কি উপকার করেছেন, কি কি প্রকল্প চালু আছে সেগুলো আমি বলছি না, সেগুলো বলবো না। আমাদের অনেক নেতা এবং আপনারা সবাই যারা বক্তব্য রাখেন এবং আপনারা জানেন এবং আপনারা মানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার রূপায়ণের জন্য কি কি ঠিক করেছেন। আমি সেই কথায় যাচ্ছি না, আমি খালি একটা কথা বলি, তাহলে যদি রূপকার বিধানচন্দ্র রায় যদি রূপকার হয়, বাংলার আধুনিক বাংলার উপকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঘাটার মাস্টার প্ল্যানের উপকার হচ্ছে দেব, আমাদের দীপক অধিকারী, ঠিক তো? শুধু ঘাটাল নয়, শিলাবতী আর ঝুমি নদীর সঙ্গম স্থল যে ঘাটাল, শুধু ঘাটাল উপকৃত হবে না, উপকৃত হবে নারাজোল, কেশপুর, ডেবরা, ঘাটাল তো বটেই, পাঁশকুড়া, এই পুরো অঞ্চল জুড়ে এই ঘাটার মাস্টার প্ল্যানে উনি বলেছিলেন, দেব বলেছিল আমাদের যে যদি, আমিও গেছিলাম যেদিন ডক্টর সৌমেন মহাপাত্র, দীপক, আমি, শিউলিদি সবাই মিলে গেছিলাম। সেই সময় আমি মন্ত্রী ছিলাম, উনি এমপি ছিলেন, উনিও মন্ত্রী ছিলেন, আমরা সবাই মিলে আমরা গেছিলাম ওখানে গজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। এবং উনি বলেছিলেন যে পরের মাসে আমরা গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্ত কিছু চক আউট করে ইঞ্জিনিয়ারদের পাঠাবো, আমরা করে দেব। কারণ আমরা বলেছিলাম যে প্রত্যেক বছর এই জায়গাটাতে ফ্লাড হয়ে ভেসে যায়। কিন্তু একটা অভিযোগ আমার দেবের বিরুদ্ধে আছে, সাংঘাতিক অভিযোগ। কি বলুন তো? মাস্টার প্ল্যান রূপায়ণ করছেন কেন? যাতে বন্যা বন্ধ হয়, তাই তো? যাতে বন্যা না হয়, বন্যায় ডুবে না যায়। কিন্তু কালকে 14ই মার্চ একটা ঐতিহাসিক দিন, ঘাটালে দেখলাম একটা প্লাবন এলো, সেটা হচ্ছে জনপ্লাবন। কত লোক এসেছিল আমি জানি না, 3 কিলোমিটার হাঁটছিলাম কিন্তু তিল ধরাবার জায়গা ছিল না গোটা ঘাটাল টাউনে। আর তার বিরুদ্ধে অভিযোগ যেটা, সেই জনপ্লাবনে ভেসে গেল একটা হরিণের শিশু, নাকি হিরণ হরিণ শিশু ভেসে গেল, এটাই অভিযোগ। তো সেই কালকেই আমি দেখেছি, কালকেই বলেছি দীপককে, দেবকে বলেছি যে কালকে যেটা হয়ে গেছে, কিন্তু আমাদের কমপ্লাসেন্সির কোনো জায়গা নেই, কোনো আমাদের ওভার কনফিডেন্স পাওয়ার জায়গা নেই। কারণ এই যে 19 সালে ভোট হয়েছিল, বলছেন পাঁশকুড়ায় হেরেছিলেন, পিছিয়ে পড়েছিলেন, হারেননি, পিছিয়ে পড়েছিলেন। তাহলে আপনারা কি করছিলেন তখন? কি এত কর্মী ছিল না, এত সমর্থক ছিল না? ছিল তো। তখন অবশ্য লক্ষ্মীর ভান্ডার হয়নি, মা লক্ষ্মীরা দলে দলে তখনও আসেনি, স্বাস্থ্যসাথী কার্ড চালু হয়নি, কৃষক বন্ধু চালু হয়নি, তাই তো? এবার তো হয়েছে, পাচ্ছেন সবাই তো। তো কালকে জনপ্লাবনে যে ভেসে দেখলাম সেই হরিণ বাচ্চাকে, হরিণ শিশুকে, তিনি আবার অনেক আশা করেন যে আমি বিশাল ভোটে জিতবো। যাই হোক, তাকে ভাসাবার দায়িত্ব কালকে ঘাটাল নিয়েছিল। পশ্চিম পাঁশকুড়া যারা আপনারা রয়েছেন কর্মকর্তারা, যারা সাধারণ মানুষ, যারা কর্মী আমাদের, তারা একটা অঙ্গীকার করুন যে ওই জোয়ার কালকে যেটা দেখেছিলাম সেটা কন্টিনিউ করবেন, এবং যেদিন ভোটের রেজাল্ট বেরোবে সেদিন দেখবেন যে সেই তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, সে একবারে হারিয়ে গেছে, সে ভেসে চলে গেছে। কালকেই ভাসতে দেখেছি, কালকেই বোঝা গেছে যে মর্নিং শোজ দ্য ডে। সবাই বলে কি সকাল দেখে বোঝা যায় যে দিনটা কেমন যাবে। কালকে যখন ঘাটালে নামলো দেব, তখনই বুঝে গেছি আমরা রেজাল্ট কি হতে যাচ্ছে সেটা সবাই মানুষ বলেছে, এবং কোনো সংগঠিত মানুষ নয়, তারা স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে, স্বতঃস্ফূর্ত ভাবে। যেভাবে দেখলাম মানুষের আবেগ, যেভাবে তাকে দেখলাম যে সম্বর্ধনা জানাতে, যেভাবে তার সঙ্গে হাত মেলাবার জন্য, তার সঙ্গে একবার চোখাচোখি হওয়ার জন্য যেভাবে মানুষ
পাগলের মতো হাত নাড়ছে, পাগল মতো ছুটে আসার চেষ্টা করছে, সেটা দেখে আমরা সত্যি অভিভূত এবং কালকেই ফয়সালা হয়ে গেছে। বাকি ফয়সালাটা আপনারা করবেন তো? করবেন? প্রতিশ্রুতি দিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যান্ডিডেট, যে দীপক অধিকারী, দীপকের সঙ্গে হিরোনের তুলনা করবেন না, তিনিও একজন চলচ্চিত্র অভিনেতা, আর আমিও চলচ্চিত্র পরিচালক। আমি কি একটা ফিল্ম পরিচালনা করেছি, আলেয়া, বাংলা ছবি। না, আমাদেরকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত বলা যাবে না, কিন্তু দীপক হচ্ছে স্টার। দীপক যদি ধর্মতলা হয়, তাহলে হরিণ কোথায়? হরিণ কাকে কি বলবেন? আগরতলা? কেওড়া? না 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 না, একটা যুবক ছেলেকে কেওড়াতলায় আগরতলা, কেওড়াতলা না না, শ্মশানে পাঠাতে রাজি নয়। এই হিরণও আমার বন্ধু, আমরা দেখা হয় বিধানসভায়, আমাদের সহকর্মী ফিরোজা বিবি ম্যাডাম ছিলেন, স্যারের সঙ্গে দেখা হয় ডক্টর সৌমেন মহাপাত্র। কেওড়াতলা না, দেখে আগরতলা, ঠিক আছে? তাহলে আগরতলা ধর্মতলার পার্থক্য আছে তো? একজন সুপারস্টার, একজন হচ্ছে ব্যর্থ চলচ্চিত্র শিল্পী, তাই তো? তাহলে তাকে সেইভাবে ট্রিট করবেন। এবং দেবকে যে দেখা যায় না, কিন্তু অদৃশ্যভাবে কাজ করে চলেছেন। ঘাটাল এবং তার যে পার্লামেন্ট এরিয়া আছে, তার উন্নয়নের জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। আপনারা দেখেছেন ঘাটাল রোড কত সুন্দর হয়েছে, গ্রামে গ্রামে কত রাস্তা হচ্ছে দেখেছেন, মাস্টার প্ল্যান দেখেছেন। তিনি কিন্তু কলকাঠি নাড়ছেন, উপরে বসে পার্লামেন্টে বসে এটা কলকাঠি নাড়ছেন এবং প্রত্যেকটা জায়গায় উন্নয়ন হচ্ছে। আমাদের দরকারটা কি? উন্নয়ন তো। তাহলে উন্নয়ন হবে। আপনারা দেবের সঙ্গে আছেন, অঙ্গীকার করছেন সবাই। এ বাবা, রোজা খোলার সময় হয়েছে নাকি? রোজা খোলার সময় হয়ে গেছে? রোজা খোলা হয়ে গেছে? চারটে পিঠ কোথায় কোথায় আছে? দ্বারকায় একটা, দ্বারকা হচ্ছে গুজরাটে, একটা হচ্ছে উত্তরাখণ্ডে, একটা হচ্ছে চিকমাগালুর কর্ণাটকে, আর একটা পুরীতে গোবর্ধন পীঠ, সেখানে আমি গেছি। চারটে জায়গায় শঙ্করাচার্যরা বলেছিলেন যে এই যে 22 তারিখে জানুয়ারি মাসের যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেটা হচ্ছে বেআইনি, এটা ধর্মের সঙ্গে সংযুক্ত নয়। তারা ভোটে আনতে চাইছে, যে মন্দির উদ্বোধন করে ভোট চাইছে নরেন্দ্র মোদী, তার হাতে কিছু নেই। আপনারা ইলেকট্রাল বন্ড নিয়ে আমার লেখা হয়তো কিছুদিন আগে বর্তমানে পড়েছেন, আবার 2-3 দিনের মধ্যে নিয়ে মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বর্তমানের এডিটোরিয়ালে আমার 2 থেকে 3 দিনের মধ্যে হয়তো কালকে বেরোতে পারে। আমি গতকাল লেখা জমা দিয়ে এসেছি, আপনারা পড়ে নেবেন, দেখে নেবেন যে কি ভণ্ডামি, কি ধষ্টামি চলছে রাজনীতির নামে, যে কত মিথ্যাচার চলছে। উপবাস করেছিলেন নরেন্দ্র মোদী, ফলের রস খেয়ে এবং অন্যান্য কিছু খেয়েছিলেন, কিন্তু মিথ্যা কথা বলা ছাড়তে পারেনি। সেই 11 দিন যেটা উপবাসের সময় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার আগে 11 দিন না মিথ্যা কথা বলে থাকতে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে 11 দিনে তিনি হয়তো 1100 মিথ্যা কথা বলেছেন। তাহলে তার সেই সাকসেসফুল হয়নি, তার মিশনও সাকসেসফুল হবে না। 42টা সিটে 42টাই চাই, কারণ আমরা দেখতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, শুধু পশ্চিমবাংলায় আবদ্ধ নয়, গোটা ভারতবর্ষে জুড়ে তার একটা কন্ট্রিবিউশন থাকবে, তার একটা সম্মান থাকবে, এবং নিয়ন্ত্রণ করবেন যে আগামী দিনে কেন্দ্রীয় সরকার কেমন ভাবে চলবে। এই অঙ্গীকার করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জেতাবেন তো?